গল্প নিষিদ্ধ চাহনা। সূচনা পর্ব। লেখিকা সারা চৌধুরী। নিজের থেকে 7 বছরের ছোট বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে চাচাতো ভাই। মেয়েটির বয়স মাত্র 15 বছর। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনতি করলেও ছাড়েনি ছেলেটি, বরং টেপ দিয়ে মুখ আটকে দিয়েছিল। যখন নেশা কেটে যায় ছেলেটির, তখনই বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। বাচ্চা মেয়েটির নগ্ন শরীরের দিকে তাকিয়ে গায়ের উপর চাদর দিয়ে ঢেকে দিয়ে কিছু না বলে উঠে চলে যায় রুম থেকে, আর সেই রাতে পাড়ি জমায় সুদূর কানাডায়। কিন্তু কিছু জিনিস কি আর চাপা যায়? রুমের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় কিছুক্ষণ আগের সেই জঘন্য ঘটনাটা। কিছুক্ষণ আগের ঘটনা। বিয়ে বাড়ির চারিদিকে আনন্দ উল্লাসে ভরপুর। গান বাজনা, লাইটিং এর আলো সারা বাড়ি জুড়ে। আজ চৌধুরী বাড়ির বড় ছেলে ঈশান চৌধুরীর বিয়ে। বিয়ে বাড়িতে মানুষে ভরপুর, তবে কারোর কোনো ধারণা নেই এরপর কি হতে যাচ্ছে। দোতলার কর্নারের বিশাল রুমটা আজ অন্ধকারে ছেয়ে আছে। ঘরের মাঝে আলতো গোলাপি আলো জ্বলছে। সোফার উপর শুয়ে আছে সাদি। পুরো নাম সাদিকুর চৌধুরী সাদি। সাদির চোখ অসম্ভব লাল, শরীর তার অস্থির। আজ তার প্রেমিকার সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা সে মেনে নিতে পারছে না। সাদির শ্বাস দ্রুত চলছে, গলা শুকিয়ে আসছে। সোফার পাশেই খালি পড়ে আছে দুটো বিদেশি হুইস্কির বোতল। সাদির সারা শরীর কাঁপছে অজানা এক আগুনের উত্তেজনায়। মুখ দিয়ে বেরোচ্ছে এক অদ্ভুত গোঙানি। নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করছে সাদি। তখনই রুমের দরজা খুলে ঘরে প্রবেশ পিহু। পুরো নাম আদিবা চৌধুরী পিহু। পরনে লেহেঙ্গা, বিয়েতে মজা করছিল সে, কিন্তু চাচির কথা শুনে উপরে আসে সাদিকে ডাকতে। কিন্তু সাদির এমন গোঙানি শুনে পিহু কিছুটা ভড়কে যায়। ধীরে ধীরে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাইয়া তোমার কি হয়েছে? সাদি টেনেটুনে চোখ খুলে উঠে বসে সোফার উপর। তারপর পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে পিহু দাঁড়িয়ে, হুট করে পিহুকে জড়িয়ে ধরে। পিহু কেঁপে ওঠে। সাদির মুখ ঠেকেছে পিহুর পেটে। সাদি চুমুতে ভরিয়ে দেই পেট, তারপর বিড়বিড় করে বলে, আমার না অনেক দুঃখ, ভুলিয়ে দিবি পিহু। কি দুঃখ ভাইয়া? ভুলিয়ে দিবি বল না। সাদি কিছুটা বাচ্চামি আচরণ করে বলে ওঠে। পিহু অবাক হয়, সাদি ভাইকে সে সব সময় কম কথা বলা, গম্ভীর রাগী অবস্থায় দেখেছে, এই রূপে কখনো দেখেনি। তাই কিছু না ভেবে পিহু উত্তর দিল, চাচি নিচে ডাকছে, চলেন। খেতে হবে। আপনি নাকি সারাদিন খান নাই? আমার অনেক কষ্ট রে পিহু, খেতে ইচ্ছা হয় না। আগে চলুন চুপচাপ। বলেই পিহু সাদির হাত ধরে টেনে তুলল, সাথে সাথে সাদির শরীরে কারেন্টের মতো শক লাগে। পিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকায়। নিজের ভিতরে পুরুষত্বের চাহিদা জেগে ওঠে। নিজের সামনে সুন্দরী পিহুকে দেখে মোহিত হয়ে যায় সাদি। সাদির চাহিদা তীব্র বেগে জেগে উঠে ঠিক তখনই। আরে ভাইয়া আসো বলেই পিহু সাদিকে টানতে থাকে। আরে ভাইয়া। পিহু সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাদি তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় পিহু ভয় পেয়ে যায়। 2 হাত দিয়ে সাদির বুকে কিল ঘুষি দিতে থাকে, এতে সাদিকে এক চুলও নড়াতে পারে না, বরং সাদি আরও উত্তেজিত হয়ে যায়। ঠোঁটের চুম্বন গভীর থেকে গভীর হচ্ছে, এক সময় সাদি পিহুকে ছেড়ে দেয়, সাথে সাথে পিহু জোরে জোরে দম নিতে শুরু করে। পিহু কিছু বলতে যেতেই সাদি পিহুকে কোলে তুলে বিছানায় ছুড়ে দেয়। আর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যেতে থাকে পিহুর দিকে। পিহু ভয় পিছাতে শুরু করে, তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সাদি শার্টটা ছুঁড়ে মারল বিছানায়। তারপর ঝাঁপিয়ে পড়ল পিহুর উপর। পিহু কেঁদে উঠল। সাদি পিহুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে বেশ খানিকক্ষণ পর ছেড়ে দিয়ে পিহুর গিলায় ঠোঁট ছোঁয়াল। পিহু এবার সাদির হাতে কামড় দিল। সাদি চোখ তুলে গোলাপি আলোয় হাত দেখে পিহুকে বলল, তাহলে চলকে কাকে কত বেশি বাইট করতে আরে দেখা যাক। বলেই সাদি পিহুর লেহেঙ্গা খুলতে শুরু করল। পিহু ধাক্কা দিয়েও সরাতে পারল না। সাদির শক্তপোক্ত পুরুষালী শরীরের কাছে তার শরীর চুনোপুটি। এক পর্যায়ে সাদি জোরপূর্বক পিহুর সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। পিহুর আর্তনাদে পুরো ঘর কেঁপে ওঠে। যেহেতু সাদির রুম সাউন্ড প্রুফ আর বাইরে গান বাজনা চলছে, সেহেতু পঞ্চাদশী পিহুর আর্তনাদ কেউ শুনল না। সাদির উন্মাদনা বেড়ে গেল। ফলস্বরূপ পিহু গোঙরাতে গোঙরাতে এক সময় জ্ঞান হারাল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল।
হঠাৎ সাদির ফোন বেজে উঠায়, সাদির ঘোর কাটে। তারপর সে বুঝতে পারে কত বড় ভুলটাই না সে করেছে। কিছু না ভেবেই ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যায় সাদি। নিজের ছেলেকে রেগে চলে যেতে দেখে আতিয়া বেগম মনে করল পিহু করেছে। ছোট থেকে পিহু আর সাদির সাপে নেউলে সম্পর্ক। আতিয়া বেগম নিজের মনে মনে বকতে বকতে উপরে উঠলেন সিঁড়ি বেয়ে। সাদির রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতেই আটকে উঠলেন আতিয়া বেগম। তার চোখ আটকে গেছে। চিল্লিয়ে জোরে কেঁদে উঠলেন তিনি, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিথর পিহুকে। সারা বিছানায় লাল রক্তের দাগ। তার বুঝো মতে অসুবিধা হলো না, এখানে কি হয়েছে। আতিয়া বেগমের চিৎকারে সবাই রুমে এসে হামলে পড়ল। সবার চক্ষু চড়ক গাছ। পিহুর বড় বোন কেঁদে উঠে ছুটে গেল নিজের বোনের কাছে। ইলিয়াস চৌধুরী বেশ রেগে গেল পিহুর অবস্থা দেখে। সাথে সাথে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন দিল। আতিয়া বেগম আর পিহুর বড় বোন মেহু মিলে পিহুকে জামা কাপড় পরিয়ে দিল। মেয়েটার শ্বাস খুব ধীরে চলছে। বিছানার এক কোণে বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইলিয়াস চৌধুরী। নিজের ছেলে এমন কাণ্ড করবে, তাও বাপ মা মরা মেয়েটার সাথে। এরকম শিক্ষা সে তো তার ছেলেদের দেয়নি। ঈশান সাদির ফোনে কল দিচ্ছে, অনবরত কল। এতক্ষণ ঢুকলেও এক ফোন বন্ধ। ঈশান বেশ রেগেই বলে ওঠে, বাবা, ওই অমানুষটার ফোন অফ। ইলিয়াস চৌধুরী গভীর চিন্তায় বিমত্ত। কি থেকে কি হয়ে গেল। মেহু ভিজা তোয়ালে দিয়ে পিহুর সমস্ত শরীর মুছিয়ে দিল। পিহুর কেঁপে উঠল অচেতন অবস্থাতেই। ডাক্তার আসলে পিহুর অবস্থা দেখে বলে উঠে, এটা তো রেপ কেস, আমি চিকিৎসা করতে পারবো না। এবার ইলিয়াস চৌধুরী হুঙ্কার দিয়ে বলে উঠে, আগে আমার মেয়েকে বাঁচান, তারপর কেস দেখবেন। বলেই হাতের মোবাইলে থাকা পুলিশের নাম্বারে ফোন লাগিয়ে বের হয়ে যায় রুম থেকে। সাথে যায় ঈশানও। আতিহা বেগম কেঁদে উঠে, তার ছেলে এমন জঘন্য কাজ কিভাবে করল। সে নিজেও তো ডাক্তার, এই মাসেই ডিগ্রি আনার জন্য কানাডা যাওয়ার কথা, সে কিভাবে করতে পারল এসব। ডাক্তার পিহুকে দেখে স্যালাইন দিল, সাথে ব্যথা আর ঘুমের ইনজেকশন দিল। তারপর আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি যেহেতু আপনাদের পারিবারিক ডাক্তার সেহেতু আমি কিছু বললাম না। কিন্তু এটা কিন্তু রেপ কেস। পুলিশ জানলে মিনিমাম 5 বছরের জেল হবে। আতিয়া বেগম কেঁপে, সে কখনো ভাবতেও পারিনি তার ছেলে এত খারাপ কাজ করবে। মেয়েটাকে সে সহ্য করতে পারত না, ঠিক আছে তাই বলে এভাবে ধর্ষণ করে মেয়েটার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারল। পুরান ঢাকার বেশ নাম করা চৌধুরী বাড়ি। এহসান চৌধুরী হাতে তৈরি এই বাড়ি, তার নামানুসারেই চৌধুরী বাড়ি রাখা হয়। চৌধুরী বাড়িকে চেনার আর একটা বিশাল উপায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যার বর্তমান মালিক ইলিয়াস চৌধুরী। এহসান চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে ইলিয়াস চৌধুরী আর ছোট ছেলে আহাদ চৌধুরী। ইলিয়াস চৌধুরীর স্ত্রী আতিয়া বেগম। ইলিয়াস চৌধুরীর 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ঈশান চৌধুরী বর্তমান বাবার ব্যবসা সামলাচ্ছে। বয়স 28 বছর। আর ছোট ছেলে সাদিকুর চৌধুরী ডাক্তারি পড়ছে। বয়স 22। আর মেয়ে ইরিনা চৌধুরী বিয়ে হয়ে গেছে কিছুদিন আগেই। ইলিয়াস চৌধুরী ছোট ভাই আহাদ চৌধুরী। স্ত্রী মাহিয়া খাতুন। আহাদ চৌধুরীর 2 মেয়ে 1 ছেলে, বড় মেয়ে মেহু চৌধুরী। বিয়ে হয়ে কিছু বছর আগে, বর্তমান ইন্ডিয়াতে থাকে। ছোট মেয়ে পিহু চৌধুরী, বয়স 15, 10ম শ্রেণীতে পড়ে। আর ছেলে সাইম চৌধুরী। 4 বছর আগে গ্রামে ঘুরতে গিয়েছিল তারা পুরো পরিবার। সেখান থেকে আসার সময় তাদের একটা গাড়ি খাদে পড়ে যায়, ফলে গাড়ির ভিতরে থাকা সকলেই মারা যায়। গাড়িতে ছিল আহাদ চৌধুরী, সাইম, এহসান চৌধুরী আর মাহিয়া খাতুন আর আহাদ চৌধুরীর আম্মা ফাল্গুনী শেখ। সবাই সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাস্তায় যেতে যেতে আহাদ চৌধুরী ইলিয়াস চৌধুরীর হাত ধরে বলে, ভাই আমার মেয়ে দুটোকে দেখে রাখিস। তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়াস চৌধুরীর কলিজা প্রায় ভাই আহাদ। একদিনেই ঝরে যায় চৌধুরী পরিবার থেকে 5টি প্রাণ। সেদিনের পর থেকে পুরো পরিবারটাকে আগলে রেখেছেন ইলিয়াস চৌধুরী। পিহুকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছেন। মেহুকে ভালো পরিবারে বিয়ে দিয়েছেন। ছোট থেকেই সাদি আর পিহুর সম্পর্ক ভালো ছিল, কিন্তু হঠাৎ কি হলো জানে না, বিনা কারণে মারামারি বেঁধে যায় দুজনের। বর্তমানে মেহু গুছিয়ে নিয়েছে তার পাসপোর্টের ভিসা শেষ, যেহেতু বিয়ে আর হচ্ছে না এই ঝামেলায়, সেহেতু চলে গিয়েও তার আফসোস নেই। সে খুব জোর করল পিহুকে নেওয়ার, তবে আতিয়া বেগম রাজি না। এক সময় হতাশ হয়ে বোনের কপালে চুমু খেলেন। তার নিষ্পাপ বোনটার সব শেষ।
রাগে চোখ জল জল করে উঠল। আতিয়া বেগমকে জড়িয়ে দজরে মেহু কেঁদে উঠল। তার খুব একা লাগে, তবুও মেয়েদের আসল ঠিকানা শ্বশুর বাড়ি। তাই আর দেরি না করে পিহুর খেয়াল রাখতে বলে রুম থেকে বেরিয়ে গেল মেহু গন্তব্য এয়ারপোর্ট। ইলিয়াস চৌধুরী নিচে এসে মেইন দরজা থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে দাঁড়ালো তার সামনে, হাতে একটা খাম। ইলিয়াস চৌধুরী কিছু বলার আগেই ছেলেটি বলে উঠে, ইলিয়াস চৌধুরীকে একটু ডেকে দিবেন। ঈশান এতক্ষণ কিছু না বলে পাশে দাঁড়িয়েছিল, এখন সে বেশ জোরেই রাশভারী কণ্ঠে বলে উঠল, যার সাথে কথা বলছো তার কাছেই তার খোঁজ করছো। ছেলেটি হতভম্ব হয়ে হাতের খামটি ইলিয়াস চৌধুরীর হাতে দিল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাদি ভাই পাঠিয়েছে। ঈশান ছেলেটির কলার চেপে ধরল। ছেলেটির ভয়ে জান যায় অবস্থা দেখেই বুঝতে পেরেছে এরা সব রেগে আছে। ঈশান বেশ কঠিন কণ্ঠেই বলল, ঈশান, সাদি কই? ছেলেটি, ভাই তো একটু আগে এইটা আমার হাতে দিয়ে বললেন দিয়ে আসতে আপনাদের কাছে। ঈশানও, তুই সাদিরে ভাই বলছিস, তাহলে আমাদের চিনিস না কেন? ছেলেটি আসলে ফারজু আপুর সাথে সাদি ভাইয়া প্রেম করত, আর আমি ফারজু আপুর বাড়ির পাশেই থাকি। এবার ইলিয়াস চৌধুরী আর ঈশান দুজনেই চমকে গেল। তার মানে সাদি এই জন্য গম্ভীর ছিল ফারজুর সাথে ঈশান এ বিয়ে হচ্ছে বলে, কিন্তু সে তো কখনো বলেনি এসব। ঈশান ছেলেটিকে ছেড়ে দিল, সাথে সাথে ছেলেটি দৌড়ে চলে গেল, সে যেন এটার অপেক্ষা করছিল। ঈশান ইলিয়াস চৌধুরীর হাত থেকে খাম নিয়ে ভিতরে এসে বসতেই মেহু আসল। মেহু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই ইলিয়াস চৌধুরী ঈশানকে চিঠিটা পড়তে বলেন। ঈশান চিঠির ভাঁজ খুলে দেখে দুটো চিয়াথি। প্রথম চিঠিটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করল ঈশান। প্রিয় আব্বু, জানি আজ আমি কত বড় ভুল করে ফেলেছি, কখনো মাফ করবা কি জানি না, তাও মাফ করে দিও। আমি জানি চিঠিটা তুমি পড়বা না, ভাইয়া পড়বে। আমি কানাডা চলে যাচ্ছি। যদি মনে চাই কোম্পানির শেয়ারের কানাডার অংশটুকু আমাকে দিয়ে দিও। আর না দিলেও লাগবে না। আমি ডাক্তারি শেষ করছি, প্রায় 3 বছর লাগবে। তোমার স্বপ্ন পূরণ করব। আমার ভুকের জন্য মাফ করে দিও। আম্মুকে দেখে রাখিও। আমি ঠিক থাকবো, আমি সব ঠিক করে নিয়েছি, আমার কোনো যোগাযোগ পাবে না। খুঁজলেও তবে একদিন তোমার সামনে আসবো এক চরম সত্যি নিয়ে, ইনশাল্লাহ ভালো থাকবা। ইতি, তোমার এখনকার অপদার্থ। চিঠিটা পড়ে ঈশান ইলিয়াস চৌধুরীর দিকে তাকালেন। ইলিয়াস চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, পরের চিঠি পড়ো। ঈশান আবার পরের চিঠিটুকু পড়া শুরু করল। প্রিয় ভাইয়া, আমি জানি তুই পড়ছিস। ফারজুরে আমি সেই ক্লাস 10 থেকে ভালোবাসি, আর আজ তোর সাথে বিয়ে হলো। ওরে কখনো ভাবি হিসাবে মানতে পারবো না, তাই খুব রাগ উঠছিল। আমি কখনো নেশা করি না। তবে রুম থেকে আসার পর আমার রুমে দেখলাম তোর বন্ধুরা রেখে যাচ্ছে, হয়তো পড়ে খাবে। আমি কষ্ট ভুলতে খেয়ে ফেলছি আর জানি না, আর যখন আমি নিজের মধ্যে আসলাম তখন দেখলাম আমি পিহুকে নষ্ট করে ফেলছি। ভাইয়া, তুই তো জানিস আমি কেমন। আমারে ভুল বুঝিস না। আমি যখন নিজের ভুল পারছি তাই চলে আসলাম এ দেশে, নয়তো বাংলাদেশ থাকতাম। প্রথমত ফারজু তোর বউ, আর দ্বিতীয়ত পিহুর জীবন, সেই কষ্ট আমি নিতে পারতাম না, চলে এসেছি এখানে। পিহু বড় হলে ভালো ছেলে দেখে বিয়ে দিস। আজকের পর থেকে আমারে ও ঘৃণা শুরু করবে আমি জানি। তবুও বলছি, ওর বিয়ে দিতে সমস্ত খরচ আমি বহন করব। ভালো থাকিস ভাইয়া। ইতি, তোর পিচ্ছি ডাক্তার। ঈশানের চোখ পানিতে টলমল করল। সেও জানে তার ভাই কেমন, তবে আজ যা করছে এর ভুল মাফ হয় না। ইলিয়াস চৌধুরী রেগে বলে উঠলেন, অমানুষ ততৈরি করেছি মেয়েটাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে, বলে কিনা মাফ করে দিতে তার বিয়ের খরচ সে বহন করবে। এদিকে সাদি এয়ারপোর্টে আছে, সবকিছু পার করে এবার প্লেনে গিয়ে বসল। কিছুক্ষণ যেতেই প্লেনটি রানওয়ে ছেড়ে আকাশের মেঘের মাঝে হারাতে লাগলো শত শত যাত্রী, শত রকমের স্বপ্ন। সাদি চোখের উপর হাত দিয়ে সিটে হেলান দিতেই ভেসে উঠে পিহুর সেই কান্নার দৃশ্য। সাদি তড়িৎ বেগে চোখ খুলে তারপর বিড়বিড় করে বলে, সরি রে পিহু, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তবে একদিন আমি ফিরব। তোর জীবন থেকে হারানো সবকিছুর বদলা নিব। তুই আমি ঘৃণার খাতায় রেখে হলেও মনে রাখিস। সাদি দীর্ঘশ্বাস ছাড়ল। আজ থেকে তার নতুন করে জীবন শুরু। পিহুর মুখটা সব সময় ভাসছে তার মনে। সাদি এক দৃষ্টিতে সিটের পাশে জানালার দিকে তাকালো। রাতের আকাশে চারিদিক অন্ধকার। সাদি চোখের উপর হাত রেখে ঘুমিয়ে গেল।
ভালোবাসা শুধু 4 অক্ষরের শব্দ নয়। এতে মিশে থাকে শত শত অনুভূতির জীবনের রাজ্য। সব সময় এই ভালোবাসা নামক অনুভূতি প্রকাশ করা যায় না, বা প্রকাশ করতে গেলেও বিবেকা বাধা দেয়। দুই মেরুর দুই জীব কি এক হতে পারবে? ভালোবাসা সৃষ্টি হবে তাদের হৃদয়ে। একজনের মনে যখন ভালোবাসার ফুল ফুটে উঠেছে, প্রিয় মানুষকে নিজের করে নেওয়ার তাড়নায় অপর পাশের মানুষটাও ঠিক তার থেকে দ্বিগুণ ঘৃণা নিয়ে বেঁচে আছে। কিছু মানুষের কাছে ভালোবাসা নিতান্তই তুচ্ছ। আবার কিছু মানুষের কাছে ভালোবাসা মানে নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা। ভালোবাসা আসক্তি থেকে কারো কারো কাছে ভয়ঙ্কর রূপ নেই। কেউ বা আবার ভালোবাসার অভিনয় করে নিজের পুরনো শত্রুতার কারণে রিভেঞ্জ নেয়। এসব বিদেশি কালচারে সাধারণ বিষয়, তবে বাঙালিদের কাছে ভয়ানক ব্যাপার। এত কথার মাঝে আরও একটা অনুভূতি আছে। সেটা এক প্রকার একতরফা ভালোবাসা বা অনসাইড লাভ। সবার মনে একটা ভালো থাকার অনুভূতি থাকে। দেখতে দেখতে কেটে গেছে 3টা বছর। বদলে গেছে যাবতীয় সময়ের সব। চৌধুরী বাড়ির পরিস্থিতিও বদলে গেছে। যে ইলিয়াস চৌধুরীর কথায় পুরো চৌধুরী বাড়ির মানুষ কাঁপত, সেই ইলিয়াস চৌধুরী আজ বিছানা সজ্জায়। আগের মতো নেই চৌধুরী বাড়ির সাজসজ্জা। বাড়িটা কেমন মনমরা হয়ে গেছে। প্রায় 2 বছর আগে ঈশান বউ নিয়ে কোম্পানির 50 শেয়ার নিয়ে আলাদা হয়ে গেছে। এদিকে এতদিন সাদির সাথে কারোর যোগাযোগ ছিল না, হঠাৎ 1 সপ্তাহ আগে যোগাযোগ হয়। সাদি নিজের বাবার এমন করুণ কথা শুনে সাথে সাথে দুদিনের মধ্যে কানাডার ভিসা রেডি করে দেয়। সেই ছোট্ট পিহু এখন 18 বছরের যুবতী। অষ্টাদশী হৃদয় প্রথম প্রেমের ছোঁয়া লেগেছে কেবল। 2 বছর আগে যখন ঈশান বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন ইলিয়াস চৌধুরী স্ট্রোক করেন, কিন্তু ঈশান একবার পিছু ফিরে তাকায়নি। নিষ্ঠুরের মতো বাড়ি থেকে চলে গিয়েছিল, পিছনে রেখে গিয়েছিল অসুস্থ বাবা, অসহায় মা আর ছোট পিহুকে। ইলিয়াস চৌধুরীর সেদিন থেকে দুর্দিন শুরু হয়। কোম্পানি লসে ডুবতে থাকে। সে সাদিকে কোনো শেয়ার দেয়নি কোম্পানির। যদিও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটি শাখা কানাডাতেও আছে। ভাগ্যক্রমে সেই ছেলে আজ ইলিয়াস চৌধুরী সুস্থ করার জন্য হাত বাড়িয়েছে। ভালোবাসা হুট করে বসন্ত বাতাসের মতো আসে, যা হৃদয়ে দোলা লেগে যায়। কলেজ ক্যাম্পাসের সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে পিহু আর জেরিন। জেরিন পিহুর বেস্ট ফ্রেন্ড, কলেজ থেকে পরিচয় তাদের। পিহুর মন খারাপ দেখে জেরিন বলে উঠে, কিরে পিহু রানীর আজ মন খারাপ কেন, কি হয়েছে? বাবাই খুব অসুস্থ, কানাডা নিয়ে যাবে পরশু। ভালো তো, তাতে তোর মন খারাপ কিসে? আমি যেতে চাই না। কেন? সেখানে তো। আর বলল না। পিহুর গলায় কতগা আটকে গেল। 3 বছর আগের সেই রাতের কথা মনে পড়ল, মুহূর্তে চোখে পানি এসে ভিড়ল। কিরে কাঁদিস কেন দোস্ত? তোর চোখে পানি মানাই না। আমার না মামুনি বলেছে আজ টিসি নিয়ে যেতে, প্রিন্সিপালকে ফোনে বলে দিয়েছে। মানে টিসি কি করবি? বাবাই সুস্থ হতে নাকি 4-5 মাস সময় লাগবে, বাড়িতে একা তো আর থাকতে পারবো না, তাই নিয়ে যাবে। ওর ওই দেশের কলেজে ভর্তি করাবে। ওখানে না তোর ভাই আছে শুনছিলাম। হুম। পিহু ছোট করে উত্তর দেই। আরে দোস্ত, কয়েক মাসের ব্যাপার, চিন্তা নিস না, মন খারাপ করে লাভ নেই। তুই বল টিপস কখন দিবি? কিসের টিপস? এই যে তুই কানাডা গিয়ে ঘুরবি, ওইখানে নতুন কলেজ ফ্রেন্ডস সব পাবি তার। ওহ দোস্ত, মন খারাপ করিস না প্লিজ। জেরিন মন মরা হয়ে বলে তারও খারাপ লাগছে, পিহু চলে গেলে সে একা হয়ে যাবে। তবে সে জানে পিহুর বাবাই সুস্থ হওয়া জরুরি, পিহুর বাবাই এর জন্য। পিহু খুব কাঁদে। তাই জেরিন নিজেকে শান্ত রেখে বলে উঠে, পিহু রানী এত মন খারাপ করিস না তো। পিহু এবার হুট করে জেরিনকে জড়িয়ে ধরে, কলেজ ক্যাম্পাসের গাছের ছায়ায় দাঁড়িয়ে। পিহু একটু বেশি আবেগী, তবে কষ্ট লুকাতে উস্তাদ। জেরিন কিছুটা পিছিয়ে যায়, পিহুকে জড়িয়ে রাখে, পিহুর মাথায় হাত রাখে, পিহুর পরনে কালো বোরকা আর হিজাব। পিহু কাঁদতে কাঁদতে বলে উঠে, আমি তোকে আর নাবিল ভাইকে ছাড়া থাকতে পারবো না দোস্ত, আমার দম বন্ধ হয়ে যাবে। জেরিন পিহুকে একটু হাসানোর জন্য বলে, ওহ তাইলে এই ব্যাপার, পুহু রানী নাবিল্লা রে মিচ করছে আমাকে না। পিহু এবার মুখ উঠিয়ে মুহূর্তেই রাগী ভাব নিয়ে বলে, আমি তোর সাথে মজা করছি। জেরিন চোখ ছোট ছোট করে বলে, পিহু তুই রাগলেও কিউট লাগে, ওই জন্য ক্রাশ বয় নাবিল্লা তোর প্রেমে হাবুডুবু খাই। পিহু এবার রেগে নিজের হাতে থাকা ছোট ব্যাগটা জেরিন এর দিকে ছুড়ে দিয়ে হাঁটা শুরু করে।
জেরিন জোরে জোরে হাসতে শুরু করে। সে জানে পিহুকে আর একটু ইমোশনাল রাখলে মেয়েটা সেন্স হারাবে। একটা বাজে অভ্যাস পিহুর। তাই তো জেরিন টপিক চেঞ্জ করে পিহুকে একটু রাগিয়ে দিল। সে জানে পিহুর রাগ তার উপর 5 মিনিটের বেশি কাজ করবে না, তাই সে পিহুকে প্রিন্সিপাল রুমের দিকে যেতে দেখে সেও পিহুকে ডাকতে ডাকতে তার পিছু নিল। আতিয়া বেগম জরুরি সব জিনিস এক এক করে গুছাচ্ছেন। ইলিয়াস চৌধুরীর এতদিন সুচিকিৎসার অভাবে কথা বলা অফ হয়ে গেছে, শুধু তাকিয়ে থাকে এটুকুই, ডাক্তার বলেছে বিদেশ নিয়ে যেতে, ভালো কোনো ডাক্তার দেখাতে। আতিয়া বেগম নিজেদের জন্য দুটো ল্যাগেজ গুছিয়ে জরুরি ডাক্তারি রিপোর্ট সব ফাইলে পুরে রাখলেন, তারপর ইলিয়াস চৌধুরীর মাথার কাছে টুল নিয়ে বসলেন। ইলিয়াস চৌধুরী সাদের সিলিং এর দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে চোখে মায়া। আতিয়া বেগম তার হাত ইলিয়াস চৌধুরীর হাতের উপর রাখলেন, তারপর ডাকলেন, শুনছো? ইলিয়াস চৌধুরী চোখ টেরা করে তাকালেন, আতিয়া বেগম মাথা কাত করে দিলরন, তারপর আতিহা বেগম ইলিয়াস চৌধুরী হাত ধরে উঁচু করে একটা চুমু খেলেন, তারপর বলে উঠলেন, আমরা মেয়েটাকে আবারও বিপদের কাছে নিয়ে যাচ্ছি, না জানি এবার কপালে কি আছে। মেয়েটা মোটেই যেতে রাজি না। সেদিন পর থেকে সেই ঘটনা মনে করে মেয়েটা খুব কাঁদে। আমাদের ছেলেটা ভুল করেছিল। এখনো কি আগের মতো রাগচটা, গম্ভীর, একালসিরে আছে নাকি বদলে গেছে? ওখানে যাওয়ার মেয়েটার সাথে খারাপ আচরণ করবে না তো? আবার কি ভেবে হেসে বললেন, যদি খারাপ আচরণ করত তাহলে নিজে থেকে পাসপোর্ট ভিসা ঠিক করে দিত না? ইলিয়াস চৌধুরীর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আতিয়া বেগম সুনিপুণ ভাবে চোখের পানি মুছে দিলেন, ঠিক তখনই কলিং বেল বেজে উঠে আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর পাশ থেকে উঠে শাড়ির আঁচল মাথায় টেনে দরজা খুলে দিল। দরজা খুলতে অবাক চোখে সামনে তাকালো। শর্তের সকাল, চারিদিকে শান্তিপূর্ণ হাওয়া। কতই বা বেজেছে সকাল 10টা কি 11টা, শীত এখনো পুরোপুরি যায়নি। কলেজের জলপাই গাছের নিচে দাঁড়িয়ে আছে জেরিন আর পিহু। কিছুক্ষণ পর এক প্রকার ছুটে জলপাই গাছের নিচে এসে দাঁড়ালো নাবিল। নাবিলকে দেখেই পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাল রাতে কলে সব কথা হয়েছে, আজ সন্ধ্যা 7টায় পিহুদের ফ্লাইট। তাই নাবিল এর সাথে দেখা করতে এসেছে। নাবিল এ পিহু অসম্ভব ভালোবাসে। তবে সেও চাই পিহুর বাবা ঠিক হোক, সেহেতু পিহুকে শক্ত রাখতে নাবিল পিহুর মাথায় হাত দিয়ে বলে উঠে, পিহু চিন্তা করিও না, কয়েক মাস মাত্র ওখানে গেলেও তোমার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হবে। মন খারাপ করো না। ফ্লাইট কইটাই? পিহু চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না, রীতিমতো ফুফিয়ে উঠছে মেয়েটা। নাবিল জেরিন এর দিকে তাকাতেই জেরিন বলে উঠে, আজ সন্ধ্যায়। নাবিলা দীর্ঘশ্বাস ফেলে, তারও যে খুব কষ্ট হচ্ছে, তবে পিহুর সামনে প্রকাশ করলে এক্ষুনি কেঁদে কুটে ভাসাবে মেয়েটা। বয়সের তুলনায় একটু বেশি আবেগী, আর এটাতে আসক্ত হয়ে পড়ে নাবিল। নাবিল স্মিত হেসে 2 হাতের তালু দিয়ে পিহুর মুখ আজলায় তুলে চোখের পানি মুছে দেই। তারপর বলে, পিহু তুমি কিন্তু স্ট্রং গার্ল। তোমার বাবাই এর জন্য এই কয়েক মাস একটু কষ্ট করো। পিহু নাবিল এর দিকে মুখ তুলে তাকাই, হামলে পড়ে নাবিল এর বুকে। নাবিল টাল সামলে এক পা পিছিয়ে যায়। বেশ কিছুক্ষণ কাদার পর পিহু মুখ তুলে। নাবিল মুচকি হাসি দিয়ে একটা গিফট পিহুর দিকে বাড়িয়ে দেয়। পিহু হাতে নেয়। খুলে দেখে একটা মোবাইল। পিহু নাবিল এর দিকে তাকালেই বলে, এই মোবাইলটা আমি তোমার বার্থডেতে দিব মনে করছিলাম, কিন্তু তুমি তো তখন কানাডাতে থাকবা, তাই আগেই দিয়ে দিয়েছি। এতে তোমার আর আমার অনেক স্মৃতি আছে, মন খারাপ লাগলে দেখবা, মন ভালো হয়ে যাবে। নাবিল তারপর জেরিন এর দিকে তাকিয়ে বলে, বনু তুমি সন্ধ্যা অবধি ওর সাথে থাকিও, আমি আঙ্কেলকে বলে দিব। নাবিল জেরিন এর মামাতো ভাই, তাই বনু বলেই ডাকে জেরিনকে। জেরিন মাথা নাড়ায় হ্যাঁ সূচক। নাবিল একটা রিকশা ডেকে ভাড়া দিয়ে দুজনকে পাঠিয়ে দেয় বাড়িতে। তারপর নিজেও চলে আসে ক্যাম্পাসে। নাবিল আর জেরিনকে ছেড়ে এত দূরে থাকতে হবে ভেবে পিহুর মাথা যন্ত্রণা শুরু হয়। শারীরিক আর মানসিক অসুখ নিয়ে জেরিনের হাত ধরে বাড়িতে ঢুকে ওরু। সদর দরজা ঠেলতেই খটখট আওয়াজে খুলে যায়। ভেতরে ঢুকতেই মনটা আরো খারাপ হয়ে যায়। আতিয়া বেগম রান্নাঘরে। ল্যাগেজগুলো সব ডাইনিং এ রাখা। জেরিন একটা একটা করে গুনে দেখে 4টা ল্যাগেজ। ঠিক তখনই আতিয়া বেগম এসে বলে, দুপুর 3টায় এয়ারপোর্টে যেতে হবে। এতে পিহুর মন আরো খারাপ হয়ে যায়। আয়া বেগমের কথার পিঠে কিছু বলে না। নাবিল আর জেরিনের কথা মনে পড়ে, জেরিন পাশে থাকলেও নাবিল নেই। পিহুর মনে পড়ে নাবিলের সাথে তার প্রথম সাক্ষাতের কথা।
এই তো কয়েক মাস আগের কথা। জেরিনের হাত ধরে হাঁটছে পিহু প্রতিদিনের মতোই। ইলিয়াস চৌধুরীর অসুস্থতার জন্য ভালো কলেজ কোনো দূরের কলেজে চান্স নেয়নি পিহু। এই কলেজটা বাড়ি থেকে 20 মিনিট দূরে হওয়ায় সুবিধা হয়েছে তার। কলেজে পিহুকে তেমন কেউ চিনে না, কারণ পিহু বোরকা হিজাব পরে আসে। কিন্তু সেদিন পিহুদের ক্লাস ছিল না, তাই মাস্ক খুলে পানি খাচ্ছিল আর হাঁটছিল। কলেজের দুতলার করিডোর পার হতে রুম থেকে বের হচ্ছিল নাবিল ভাই, আর ঠিক তখনই পিহুর না দেখার কারণে ধাক্কা লেগে হুবড়ি খেয়ে পড়তে যায়। তখন নাবিল তাকে আঁকড়ে ধরে। জেরিন আঁতকে উঠে, এটা তার মামাতো ভাই আর কলেজের সিনিয়র। নাবিল পিহুকে ছেড়ে দাঁড় করিয়ে দিয়ে জেরিনের দিকে তাকায়, তারপর পিহুর দিকে আর একবার তালাতেই থমকে যায় তার চোখ। মায়াবী ফর্সা মুখ, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট জোড়া। নাবিল এই প্রথম কোনো মেয়েকে দেখে নার্ভাস হয়ে গেল। পিহু এখনো তাকায়নি, কিন্তু নাবিল তখন বলে উঠে, এবার থেকে চোখ খুলে হাঁটবা। বলে চলে যায়। চলে যাওয়ার সময় একবার পিছে ফিরে চোখাচোখি হয়ে যায় পিহু আর নাবিলের। পিহুর হৃদয়েও ফুটে উঠে নাবিল নামক ফুল। কবির ভাষায় লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর থেকে পিহুর চোখে ভাসতে থাকে নাবিলের টোলপড়া স্নিগ্ধ হাসি, সে হাসতেই মাতাল পিহু। বেশ ভালো লাগা শুরু পিহু জেরিন এর কাছে শুনেছিল পুরো কলেজের ক্রাশ বয়সে। এদিকে নাবিল বাড়ি গিয়ে জেরিনকে পাগল করতে থাকে পিহুর নাম্বারের জন্য। জেরিন অবাক হয়, যে ছেলে মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে সে পিহুর মাঝে কি খুঁজে পেল, যে প্রথম দেখাতেই নিজের স্বভাব বদলে ফেলে নাম্বার চাইল। জেরিন নাম্বার দিলেও নাবিলের বিবেক বাধা দিয়েছিল পিহুকে কল দিতে। দুই দিক থেকে দুটো মানুষ দুজনকে লুকিয়ে দেখা শুরু করে। উদাসীন দুপুরে কিংবা রৌদ্রোজ্জ্বল সকালে পিহুর চোখ খুঁজত নাবিলকে আর নাবিল খুঁজত পিহুকে। এক পলক দেখলেই দুজনের হৃদয় শান্ত হতো। এভাবে চলতে থাকে। পিহু বুঝে না নাবিল এর মধ্যে কি দেখেছে, নাবিল তার বিষয়ে এত কিছু জানে কি করে। এক সময় এই একপক্ষিক ভালোবাসা জেরিন দুই পক্ষিক বানিয়ে দেই। নিজের ভাই আর বেস্ট ফ্রেন্ডকে একে অপরের হাতে হাত মিলিয়ে দেয়। পিহু বুঝে না একটা মানুষকে এমন ভাবে ভালোবাসা অনুভব করা যায়। পিহুর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল, টপ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল জেরিনকে নিয়ে। পিহু নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতেই আবারও বুকের মধ্যে কেমন করে উঠে নাবিল আর জেরিন জন্য। জেরিন ঘরে ঢুকে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। পিহু সেদিকে তাকিয়ে বিড়বিড় করে। অপেক্ষা শেষ হয়ে উপেক্ষা হয়। মায়া হয়ে যায় মোহ। প্রতিশ্রুতি যেন কখনো মিথ্যা না হয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, হয়তো তুমি বুঝো। পিহু ঘরে ঢুকে নিজের ব্যাগের সব জিনিস চেক করতে থাকে। বোকা পিহু জানে না তার জন্য এক অন্য রকম ভালোবাসা অপেক্ষা করছে। নিজের অন্যায়ের দহনে নিজেই পড়ছে। পিহুর জন্য তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা কারোর হৃদয় ছটফটায় অনুশোচনায়। পিহু বুঝলও না কেউ তার জন্য প্রতিটি সেকেন্ডে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার ধারে সারি সারি ম্যাপল গাছের সারি। শর্তের ছোঁয়ায় কচি পাতা দেখা যাচ্ছে। টুপটাপ বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির কণা সহ পিচ ডালা কালো চকচকে রাস্তায় পড়ছে হলুদ কমাল রঙের মিশ্রণে সৃষ্টি ম্যাপল পাতা। এ মন সৌন্দর্য দেখতেও মন ভরে যায়। ফাঁকা রাস্তার পাশে বেঞ্চিতে পড়ন্ত বিকালে বসে প্রকৃতি উপভোগ করে পুরো যুগ পার করে দেওয়া যায়। কিরিনা হেঁটে চলেছে রাস্তার পাশ দিয়ে। সে বাংলাদেশি। কানাডাতে স্টাডি করতে এসেছে সে। টরেন্টো জেনারেল হসপিটালুন এর থেকে কিছুটা সামনে আসতেই চোখে পড়ল। হসপিটালে বাইরে ফরেইন একাধিক মানুষ দাঁড়িয়ে। কিনিনা বিস্ময় সূচক চাহনি নিয়ে সামনে এগোতেই দেখতে পেল কয়েকজন সেজে দাঁড়িয়ে আর একজনকে অ্যাওয়ার্ড দিচ্ছে। পরপর তিনজন অ্যাওয়ার্ড প্রাপ্ত হলো, সবার গলায় স্বর্ণের মেডেল। একজন মাইকে বলে উঠে, দ্য বেস্ট কার্ডিওলজিস্ট হু গ্র্যাজুয়েট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টরেন্টো অফ দ্য ইয়ার দ্য সাদি চৌধুরী। চারিদিকে করতালি পড়ে গেল। সাদি চৌধুরী সবাই সামনে হাত নাড়িয়ে ভালোবাসা প্রকাশ করলেন। কিরিনা অবাক হয়ে তাকিয়ে আছে। পুরুষটি অত্যন্ত গম্ভীর মুখে চিলতে হাসি। একটু বেশিই ফর্সা। ধূসর রঙের চোখের মণি সাদা ত্বকের সাথে অদ্ভুতভাবে মানিয়ে গেছে। হাতে সাদা ডাক্তারি ল্যাবকোট হাতে ভাঁজ করে স্টেজ থেকে নিচে নেমে আসে। সাথে মানুষ তাকে ঘরে ধরে। এতে সাদি প্রচুর বিরক্ত হয়। সে ভিড় ঠেলে এগিয়ে যায় পার্কিং এরিয়ার দিকে। কিরিনা এখনো তাকিয়ে আছে, সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা।
সিল্কি চুলগুলো স্টাইলিশ ভাবে সেট করা। প্রথম দেখাতেই মেয়েরা কুপোকাত হতে সক্ষম। সাদি পার্কিং এরিয়া থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক মার্সিডিজ নিয়ে এগিয়ে চলল তার বাড়িতে। সাদির বাড়ি শহর থেকে বেশ ভিতরে নিরিবিলি অঞ্চলে। দুতলা বিশাল ডুপ্লেক্স বাড়ি। সে ডাক্তারির পাশাপাশি নিজের একটা 75 শেয়ারের বিজনেস সামলাই। সাদি নিজের গাড়ি ফাঁকা রাস্তায় আনতেই বাম হাত দিকে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে ফুল স্পিডে দিল। ফলে ক্ষণিকের মধ্যে হাওয়া হয়ে গেল সাদির ব্ল্যাক মার্সিডিজ। চোখের সামনে থেকে মিলিয়ে গেল মুহূর্তেও। দুপুর 2:20 আতিয়া বেগম তাড়াহুড়ো গুছিয়ে নিলেন। বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছে। পিহু নিজের অশান্ত মন নিয়ে গাড়িতে গিয়ে বসে জেরিনকে নিয়ে। আতিয়া বেগম অ্যাম্বুলেন্সে নিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে উদ্দেশ্য। সমস্ত রাস্তা পিহুর চোখে পানি, জেরিন কাঁদলেও তা বুঝতে দেয়নি। সে চাই তার বেস্ট ফ্রেন্ড আরও ভেঙে। জেরিন পিহুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এই গাড়িতেই ব্যাক করবে। আগে জানলে নাবিলও আসত। পিহুর মনে কু ডাকছে, সে জানে তার সাথে খারাপ কিছু হবে। সে জেরিনকে বলে, কিন্তু জেরিন তুচ্ছ করে কারণ সে জানে পিহুর মন খারাপ। গাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেল 40 মিনিটে। পিহু জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দুটি দেহ, একটি প্রাণের বন্ধুত্ব আজ আবার দুটি প্রাণে চলে যাবে, আলাদা হবে কিছু মাস, কিছু সময় এর জন্য। আবার নাও দেখা হতে পারে। জেরিন নিজেকে আর আটকাতে পারল না, সেও হুহু করে কেঁদে উঠল, হু হু করে। আতিয়া বেগমের ফোন পেয়ে হেরিনকে ছেড়ে দিয়ে পিহু এয়ারপোর্টে ভিতরে ঢুকে গেল। জেরিন ও গাড়িতে উঠে চলে গেল বাড়িতে। চোখে তার পানি, মনটা তারও খারাপ। ইলিয়াস চৌধুরীকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে। পিহুদের ফ্লাইট আধা ঘন্টা পরে। আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে এই দেশ। তাদের বাড়ি, ছোটবেলায় হারিয়ে ফেলা বাবা মা, বান্ধবী, প্রিয় মানুষ নাবিল ভাই, প্রিয় কলেজ ক্যাম্পাস, সবাইকে ছেড়ে নতুন এক দেশে পাড়ি দিবে পিহু। এটাই নিয়তি। অচেনা দেশ, অচেনা মানুষের ভিড়ে এই ছোট্ট পিহু কি সারভাইভ করতে পারবে? কি আছে তার সামনের জীবনে? পিহুর ভাবনার মাঝেই মাইকে অ্যানাউন্সমেন্ট হলো তাদের ফ্লাইটের। আতিয়া বেগমের হাত ধরে ইমিগ্রেশন শেষ করে প্লেনে চেপে বসল পিহু। জানালার সাথে সিট পড়াই বাইরে খোলা পিচ, ঝলা আলো জ্বলা এয়ারপোর্টের রাস্তা টের পেল। প্লেন সময় মতো আকাশে উড়াল দিল। সময় খুব দ্রুত চলে যায়। এই যে 24 ঘন্টা আগেও পিহু এয়ারপোর্টে ভিতরে চেয়ারে বসে বোপ্রিং হয়ে অপেক্ষা করছিল, আর এখন মোটা পশমের জ্যাকেট পরে থরথর করে কাঁপছে। সাদি তাদের নিতে এসেছিল, কিন্তু এসে ইলিয়াস চৌধুরীকে নিয়ে হসপিটালে চলে গেছে। গাড়ি দিয়ে গেছে তার বেস্ট ফ্রেন্ড ফাহাদ এর কাছে। আতিয়া বেগম আর পিহু গাড়িতে চেপে বসল। ফাহাদ গাড়ির ভিউ মিররে পিহুকে এক পলক দেখল। পিহু গাড়ির ভিতরে এসে কাঁপাকাঁপি থামালো। শুকনো শরীরে টরেন্টো শহরের ঠান্ডা অতিমাত্রায় বেশি অনুভব করছে পিহু। এদিকে পিহু প্রায় 24 ঘন্টা জার্নিতে বড্ড কাহিল। কোনো কিছু তেমন খায়নি। আতিয়া বেগম এর ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেল পিহু। আতিয়া বেগম একটা শান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ছেলে আসলো, তবে তাকে আর পিহুকে দেখল সোজা ফাহাদকে পাঠিয়ে দিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে সে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে চলে গেল। কিন্তু আতিয়া বেগম দুশ্চিন্তায় ভুগছে, পিহুর সাথে যদি আবারও খারাপ কিছু হয়। তারপর নিজের মনেই হাসে। তার ছেলে তো মাফ চোখ বইছে, আর এত বছরে নিশ্চয় বদলে গেছে। আতিয়া বেগম পিহুকে নিয়ে চিন্তিত, আর এদিকে পিহু কি সুন্দর ঘুমাচ্ছে। আতিয়া বেগম পিহুর মাথাটা কোলের উপর নিয়ে চুলে হাত বুলাতে লাগলেন। সারা রাস্তা ফাহাদ কোনো টু শব্দ করেনি। আতিয়া বেগমের মনে হলো ছেলেটা রোবট, তবে ডাক্তারদের মতো পোশাক পরা থাকায় তিনি বুঝতে পারেন ছেলেটাও ডাক্তার। টরেন্টো শহর থেকে আরও প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলল। নির্জন হাইওয়ে, চারিপাশে পাহাড়। কিছুক্ষণ পর পর দু একটা প্রাইভেট কার চোখে পড়ছে। আতিয়া বেগম জানালার কাছ দিয়ে দেখল চারিপাশে উঁচু নিচু পাহাড়, একটা কার শোরুম আর একটা কফি শপ, আর সারি সারি উইন্ডমিল। তবে এতেই আতিয়া বেগমের মন ভরে গেল। সোজা পাহাড়ি রাস্তাগুলো চকচকে। আতিয়া বেগম ভাবে এদেশের মানুষ কত শৌখিন হলে এমন নির্জন পরিবেশও এত সুন্দর করে রেখেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে সাদির বিশাল দুতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে এসে গাড়িটি দাঁড়ালো। আতিয়া বেগম অবাক হয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে। তাদের বাড়ির চেয়েও দ্বিগুণ আর বেশি আকর্ষণীয়। পিহুকে হালকা গায়ে হাত দিয়ে নাড়া দিতেই পিহু চোখ খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো।
ফাহাদ নামের লোকটা গিয়ে গাড়ির ডিকি থেকে লাগেজগুলো নিয়ে বাড়ির সদর সামনে গিয়ে দাঁড়ালো। আতিয়া বেগম অবাক হলেন, তাদের একবারও ডাকলো ও নাই, কেমন অভদ্র। ফাহাদ দরজায় কার্ড পুরে পিন চাপল, সাথে সাথে দরজা আনলক হয়ে গেলে ফাহাদ দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেই। তারপর আতিয়া বেগম আর পিহুও ঢুকে। বাইরে প্রচণ্ড জোরেই বাতাস বইছে, আবহাওয়া ঠান্ডা। ফাহাদ এবার হাতে থাকা কার্ডটা আতিয়া বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠে, সরি আন্টি, মাই নেম ইজ ফাহাদ আলভারেজ, দিস কার্ড ইজ হাইজ পাসওয়ার্ড। আতিয়া বেগম বুঝলেন ছেলেটি অবাঙালি। আতিয়া বেগম মাথা নাড়ালেন। ছেলেটি আর এক মুহূর্ত দেরি করে নাইস টু মিট ইউ বলে বেরিয়ে পড়ে। সাথে সাথে পিহু বলে উঠে, মামুনি আমার খুব অসুস্থ লাগছে। আতিয়া বেগম ভয় পেলেন, মেয়েটাকে দেখে সত্যিই অসুস্থ লাগছে। আতিয়া বেগম চারিদিকে চোখ বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে কর্নারে একটা ছোট রুম দেখে সেখানে পিহুকে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। রুমে যেতেই পিহু ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলল। তার জার্নি করার অভ্যাস নেই, তাই এই অবস্থা। আতিয়া বেগম পিহুর একটা জামা বের করে দিল। আসার আগের দিন শপিং করেছিল, কিছু টপস আর জিন্স। তবে আতিয়া বেগম একটা গেঞ্জি আর প্লাজো দিলেন। তিনি জানেন সব দেশের মেয়েরা এগুলা পরে। কেউ দেশীয় কালচারে চলতে গেলে তাকে বুলি করা হয়, তাই সে নিজেই পিহুর জন্য অনেক কিছু কিনেছে যেগুলো পিহু জানে না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, ভিতর থেকে বাইরের প্রকৃতি বোঝা মুশকিল। পিহু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে এসে বেডে শুয়ে পড়ল। আতিয়া বেগম রুমের দরজা চাপিয়ে নিচে চলে গেলেন। আসার আগে সাদি বলেছিল নিচের রুমে আতিয়া বেগম এর জিনিসপত্র রালহতে চাইলে সেখানে থাকতে। আতিয়া বেগম নিজেও ক্লান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখলেন 6টা বেজে 20। তাই সে নামাজ পড়ে নিল। পিহুর থেকে সে মোবাইলে আজানের অ্যালার্ম সেট করেছে, যেহেতু নামাজ কাজা করেন না তিনি। নামাজ পড়ে নিজেও একটু ঘুমালেন। পিহুর ঘুম ভেঙে যায় প্রচণ্ড খিদে লাগাই। পিহু বিছানা থেকে উঠে বসে কোমর সমান এলোমেলো চুলগুলো হাতখোপা করে নেই। ব্যাগ থেকে টুপিচ বের করে পরে নেই। তারপর মোবাইল হাতে নিয়ে দেখে 10টা 30। পিহু চমকায়। হঠাৎ তার গা শিরশির করে উঠে। পিহু দরজা খুলে বাইরে বের হয়। ধীরে ধীরে দোতলার করিডোরে এসে নিচে তাকায়। শুভ্র মৃদু আলো জ্বলছে ডাইনিংয়ে। পিহু সামনে এগিয়ে বাপাশ থেকে সিঁড়ি দেখল নিচে নামার। একটু এগুতেই ধবধবে সাদা দরজা দেখতে পেল। কৌতূহল নিয়ে খোলার চেষ্টা করল, তবে লক করা থাকায় দরজা খুলল। পিহু দেখল পাসওয়ার্ড দিতে হবে, না হলে খুলবে না। তাই পিহু সিঁড়ি দিয়ে নিচে নামল। চারিদিকে একবার চোখ বোলালো। এত বাড়িতে দুতলায় কেউ সুইমিং পুল রাখে? পিহুর ব্যাপারটা হাস্যকর লাগলো বেশ। দোতলার ডান দিকে বিশাল খোলা 7 বারান্দা, আর বাম পাশে সুইপিং পুল ছোট একটা। দোতলায় একটা রুম, একটাই পিহু আছে আর একটাই লক করা। পিহু সিঁড়ি বেয়ে নিচে নামলো। অনেক কষ্ট করে লাইটের সুইচ খুঁজে চাপল, সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল। পিহু যেদিকেই তাকায় সেদিকে কোনো না কোনো কিছু সাদা। এক পাশে কিচেন, বাড়ির দক্ষিণ সাইটে সোফা রাখা, পাশে বিশাল কাছের দেয়াল। ভেতর থেকেই বাইরের সব দেখা যাচ্ছে। সোফার সামনে টিভি। সিঁড়ির পাশে আরো 2টো রুম, একটা লাইব্রেরি আর একটা বেডরুম। পিহু বুঝল বাড়ির মানুষটি বই পড়ে। পিহু প্রায় তার মুখ ভুলে গেছে, তবে তার প্রতি ঘৃণা আজও বেড়ে কয়েকশো গুণ হয়েছে। চারিদিকে তাকিয়ে দখল কিচেনের সামনে ডাইনিং টেবিল। টেবিলের উপর ফলের ঝুড়ি, পাউরুটি আর জ্যাম। পিহুর খিদে থাকায় চেয়ারে বসে পাউরুটিতে জ্যাম লাগিয়ে খেলো এক কামড়। তবে বাঙালি মেয়েদের কি এসনে পেট ভরে? পিহু আনিতা বেগমকে খুঁজতে তার রুমে গেলেন। গিয়ে দেখল রুম ফাঁকা। ওয়াশরুমে আছে ভেবে খানিকক্ষণ বসে রইল। যখন দেখল বের হচ্ছে না, সে পুরো বাড়ি খুঁজল, পেল না। পিহুর মন ভয় সিটিয়ে গেল। অচেনা এক বাড়ি, এত রাত, তার ভিতরে খিদে পেয়েছে। ফোন দিবে কি করে? এদেশের সিম নাই, কারোর নাম্বার জানে না। হঠাৎ ফোন বাজার আওয়াজ শুনল। পিহু ছুটে বাইরে এসে দেখল টিভির টেবিলের পাশে ল্যান্ডফোন বাজছে। পিহু ধরার আগেই কেটে গেল। মুহূর্তেই আবার কল এলো। পিহু রিসিভ করতেই ওপাশ থেকে আতিয়া বেগম বলে উঠে, পিহুমা। পিহু ফুফিয়ে উঠে। আতিয়া বেগম উৎকণ্ঠা হয়ে বলে, কি হইছে মা? ভয় পাচ্ছিস? তুমি কই মামুনি? খুঁজে পাচ্ছি না কেন? আমার ভয় করছে খুব।
বলেই পিহু কেঁদে দেয়। তুই ঘুমাচ্ছিস বলে আর ডাকি নাই। তোর বাবার ভর্তি করাবে আর একজন এখানে থাকতে হবে, তাই তো চকে আসলাম। তোর ভাই তো ডাক্তার, সে তো আর থাকতে পারবে না। আমারে নিয়ে যাও মামুনি, আমার ভয় করছে। পাগলি মেয়ে, তুই এমন করলে হবে বল? তপ্র বাবাই সুস্থ হোক, এই দোয়া কর। আমি কাল সকালে এখানে এনে ঘুরিয়ে নিয়ে যাব। পেশেন্টের সাথে একজনের বেশি থাকতে দেই না মা, আমার বুঝে একটু। আচ্ছা। পিহু মন খারাপ করে বলে। শোন মা। হুম মামুনি। ফ্রিজে খাবার রেখেছি, খেয়ে নে। পারলে ওভেনে দিয়ে গরম করে নে। পিহু কিছু বলার আগেই পিক পিক শব্দে কল কেটে যায়। পিহু হতাশ হয়। কি করবে সে? মনে অনেক সাহস জগিয়ে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে। ফ্রিজ খুলতে চোখ কুঁচকে যায়। এ বাড়ি কোনো গরু ছাগল আছে কিনা মনে করে। না, পিহুর জানা মতে নেই। তবে ফ্রিজে লেটুস পাতা, ব্রোকলি, টমেটো, শসা বাদে তার চোখে কিছু পড়ল না। ভালো করে পরখ করে দেখল একটা প্লেটে কি রালহা। পিহু প্লেটটা বের করে দেখল লুডুস। পিহু বুঝল আনিতা বেগম এটা রেখে গেছে। পিহু টেবিলের উপর এনে খেয়ে নিল। পিহু খেয়ে দিয়ে উঠে ভাবল পুরো বাড়ি ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখবে। এই ডাক্তার একা একা বাড়িতে কি রাখে। পিহুর হঠাৎ মনে হলো, আচ্ছা উনি বিয়ে করেননি তো, সেই জন্য রুম লক করা। তারপর নিজের মিনেই হাসল, বিয়ে করলে তো বউকে দেখতই। পিহু সিঁড়ি বেয়ে উপরে উঠল, সাদির ঘরের সাদা দরজার সামনে এসে দাঁড়ালো, অনেকক্ষণ পাসওয়ার্ড ট্রাই করল। প্রতিবার রং দেখালো। পিহু বিরক্ত, মহা বিরক্ত, কেউ তার ঘরের দরজায় পাসওয়ার্ড দেই। হঠাৎ পিহুর মনে পড়ে সেই ফাহাদ নাকি সে কার্ড দিছিল। পিহু এক দৌড়ে রুম থেকে খুঁজে কার্ড নিয়ে আসলো, তার মানে তার মামুনি কার্ড নিয়ে যায়নি। পিহু কার্ড বাদেই পাসওয়ার্ড চাপলো, আর একবার রং পাসওয়ার্ড দিলে লক হয়ে যাবে যতক্ষণ না ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। পিহু রেগে কার্ড দিয়ে পাসওয়ার্ড টাইপ করলো, সাথে সাথে দরজা খুলে যায়। পিহুর হাত ফসকে কার্ড নিচে পড়ে যায়। কিন্তু সেদিকে পিহুর কোন হেলদোল নেই। সে রুমের দিকে হা হয়ে তাকিয়ে আছে। পিহু পা বাড়িয়ে রুমের ভিতর প্রবেশ করলো, ঠাস করে দরজা লাগিয়ে দিল। পিহুর মনেই নেই কার্ডের কথা। পিহু চারিদিকে তাকালো, অফ হোয়াইট দেয়াল, সাথে সাদা বিশাল বিছানা। পিহুর মতে 6-7 জন ঘুমানো যাবে। এক সাইডে সাদা ওয়ার্ড্রব আর একটা আলমারি, বেডসাইড টেবিলে একটা ল্যাম্প আর একটা ছবি রাখা। পিহু বিছানায় গিয়ে বছলো, সাথে ডেবে গেল বিছানা। পিহু বুঝল বিছানা খুব নরম, এত নরম বিছানায় মানুষ ঘুমায় কিভাবে। পিহু হাত দিয়ে ছবিটা তুলে নিল, ছবিটা দেখে বোঝা যাচ্ছে হাতে আঁকানো। একজন পুরুষের। চোখে চশমা, হাতে গিটার। পিহুর খুব চেনা মনে হলো। পিহু খুব ভালো করে মনে করে দেখল না, চিনে না। তবে ছবির নিচে ডেট দেখল, আজ থেকে 7 দিন আগের ডেট। পিহু এখন বুঝল ছবিটা যেই আঁকুক নতুন ছবি। তবে তার সাদি ভাইয়ের রুমে এই লোকের ছবি কেন? পিহু ছবির নিচে ছোট্ট করে লেখা দেখল, দা সাদিকুর চৌধুরী। পিহুর মাথা ঘুরছে। অচেনা মানুষের নাম তার ভাইয়ের নামের সাথেই মিলে। যদিও সাদিকে পিহু ভাই মানে না, তবে সম্মানের খাতিরে ভাই বলাই যায়। তার মতে ভাইয়েরা কখনো এত খারাপ হয় না যতটা সাদি পিহুর সাথে হয়েছিল 3 বছর আগে। পিহুর চোখে পানি জমে। সুনিপুণ ভাবে মুছে উঠে দাঁড়াই। ঘরের এক সাইডে সোফা রাখজা, তার সামনে টি টেবিল। টি টেবিলের একটা ফ্লাওয়ার ল্যাম্প। পিহু মনে মনে ভাবল, মানুষ ডাক্তার হলে সারা ঘর ডাক্তারি জিনিসে ভরা থাকবে, ওমা এই ঘরে কিছুই নেই। পিহুর সন্দেহ লাগে সে আসলে ডাক্তার তো। পিহু এবার রুম থেকে বের হতে চাই। দরজায় পাসওয়ার্ড দিতেই রং লেখা আসে। সাথে সাথে রুমের কারেন্ট অফ হয়ে যায়। পিহু ভড়কে যায়। তাকিয়ে দেখে লাল আলোয় স্পষ্ট লেখা, ইউজ ফিঙ্গারপ্রিন্ট উইথ আনলক দিস ডোর। পিহু হাতে মোবাইল জ্বালাতে গেলে হঠাৎ কিসে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। উপরে তাকাতেই দেখতে পাই। পিহু উপরে তাকিয়ে দেখে কিছু না। উড়োনায় পা বেঁধে পড়ে গেছিল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উঠে দাঁড়াতে গেল। তবে উঠে দাঁড়াতে পারল না, হয়তো দরজার সাথে ধাক্কা খেয়ে পায়ে লেগে ভালোই ব্যথা পেয়েছে। পিহু অন্ধকারে ভয় পাই, আবার অচেনা জায়গা। হাঁটুতে মুখ গুজে দরজায় ঠেস দিয়ে বসে পড়ল। ভয় কাবু করে ফেলেছে তাকে। চোখ বুজে গেট হয়ে বসে রইল। এক সময় ঘুমিয়ে গেল সেভাবেই। এখনো ভোর রাত। আতিয়া বেগম বাড়িতে এসেছে। সাদিকে পাঠাতে চাইলেও তার ইমার্জেন্সি একটা হার্ট অপারেশন থাকায় আসে নাই।
আতিয়া বেগম বাড়ি ফিরে সমস্ত বাড়ি পিহুকে খুঁজে ফেলল। কোথাও না পেয়ে চিন্তিত হয়ে আবার দোতলায় গিয়ে ডাকা শুরু করল। পিহু ঘর থেকে নিজেও চিল্লাচ্ছে। তবে রুম সাউন্ড প্রুভ হওয়াই পিহুর কথা দরজার ওপারে আতিয়া বেগমের কানে পৌঁছাল না। আতিয়া বেগম ল্যান্ডলাইনে সাদিকে ফোন দিলেন, তবে কোনো রেসপন্স হলো না। আতিয়া বেগম খুব ভয় পেয়ে গেলেন। মনে কু ডাকা শুরু হয়ে গেল। এদিকে ঘরে ভিতরে পিহুর পানির তৃষ্ণা লেগেছে। গলা শুকিয়ে কাঠ। সারা ঘর খুঁজেও পানি পেল না। পিহু সারা খুঁজে খেজে বিছানার পাশে ক্লান্ত হয়ে বসল, জোরে বেড সাইড টেবিলে লাত্তি দিল। সাথে সাথে একটা ডয়ার হালকা ফাঁক হয়ে গেল। পিহু কৌতূহল নিয়ে ডয়ার খুলে পরপর 4টা কাচের বোতল পেল, মুখ টেপ দেওয়া। পিহু ভালো করে স্মেল নিল, না কোনো গন্ধ নাই। পিহু একটা বোতল বের করে সিকার খুলে সিপি খুলল। গলা শুকানোর কারণে ঢক ঢক করে পানি মনে করে খেয়ে নিল। খাওয়ার পর বুঝল পচা জাতীয় কেমন গন্ধ। পিহুর খালি পেটে গা গুলানো শুরু হলো। বোতল প্রায় হাফের বেশি খালি করে দিয়েছে কোনো রকমে। বোতলটা ঠিকভাবে ডয়ারে রেখে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল পিহুর। চোখে অন্ধকার দেখা শুরু করল। সোফার কাছে আসতেই সেন্সলেস হয়ে পড়ে গেল সোফার উপরে। 11টা বেজে গেছে। নবদিগন্তে সূর্য উদিত হয়েছে অনেক আগেই। পিচ ঢালা রাস্তাগুলো রোদে চিকচিক করছে। বাতাস বইছে মৃদু। হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে পকেট থেকে ফোন বের করল সাদি। ফোন সাইলেন্ট থাকায় কিছু বুঝতে পারেনি। বাসার ল্যান্ডলাইন থেকে 21 বার কল আসায় ভ্রু কুঁচকে যায়। সাদির বিরক্ত হয়ে ফোন করে। রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ করে আতিয়া বেগম। হয়তো কলের অপেক্ষায় ছিলেন তিনি। সাদি হ্যালো বলতেই আতিয়া বেগম কেঁদে ওঠে। নিজের মাকে কাঁদতে দেখে সাদির ভ্রু কুঁচকে যায়। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে, কি হচ্ছে আম্মু, কাঁদছো কেন? পিহুকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাল রাতে তো রেখে গেছিলাম, সকালে এসে সারা বাড়ি খুঁজে পেলাম না। বলেই আবার কান্না শুরু করলেন আতিয়া বেগম। মানে? বাবা তুই আই না, দেখ মেয়েটা কোথায় গেল। এই অচেনা দেশে ওর যদি কোনো ক্ষতি হয়। ওয়েট আম্মু, কেঁদো না। বলেই সাদি নিজের মোবাইল থেকে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করল। হঠাৎ নিজের বেডরুমের সোফার পাশে একটা মেয়েকে উবুর হয়ে শুয়ে থাকতে দেখে সাদির বুঝতে সময় লাগে না এটাই পিহু। আতিয়া বেগমকে টেনশন করতে নিষেধ করে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্য। ইলিয়াস চৌধুরীকে আইসিইউতে রাখা হয়েছে। 15 দিন পর অপারেশন হবে তার। পাশে সব সময় একটা মানুষ থাকা লাগবে 24 ঘন্টার জন্য। সাদিকে চিনে বলে সমস্যা নেই, বড় কেবিন ঠিক রেখেছে। তবে আতিয়া বেগম কোনো নার্স রাখতে চান না। নিজের স্বামীর পাশে নিজে থাকতে চান, যদিও সাদি নার্স ঠিক করেছিল। আতিয়া বেগমের পিহুকে নিয়ে চিন্তা। যদিও সাদির আচরণে বুঝলেন সাদি আগের চেয়ে আরও বেশি গম্ভীর হয়েছে। তবে রাগ খুব কম। আতিয়া বেগম সাদিকে বলেছিল পিহুর কলেজের কথা। সাদি বলছে সময় পেলে ভর্তি করিয়ে দিবে। আতিয়া বেগম এখন নিশ্চিন্ত। সাদি বাড়ি ফিরে গাড়ি পার্ক করে দরজা খুলে ভিতরে আসতেই আতিয়া বেগম এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সাদি এক চুলও নড়ল না। সে জানে পিহু তার মায়ের কাছে কতটা ইম্পর্টেন্ট। সাদি আলতো করে মায়ের মাথায় হাত দিয়ে বলল, আমার সাথে আসো। আতিয়া বেগম মুখ উঁচিয়ে তাকালেন। ছেলের গভীর চোখের রহস্য বুঝলেন না। সাদি ধোপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গিয়ে নিজের দরজার সামনে আসতেই বিরক্তিতে নিজের কপাল কুঁচকে গেল। নিজের পছন্দের শুভ্র রঙের পাসওয়ার্ড কার্ডটা পড়ে আছে। সাদি দরজায় ফিঙ্গার দিতেই দরজা আনলক হয়ে যায়। আতিয়া বেগমও এতক্ষণে উপরে চলে এসেছে। ছেলের সাথে তিনিও ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই অবাক হয়ে গেল আতিয়া বেগম। সাদি স্বাভাবিকভাবেই রুমে ঢুকল। আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ওই যে তুমি যারে খুঁজছ সে। লক করে ফেলছিল দরজা, তাই বের হতে লারে নাই। আতিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পিহুকে ডাকলেন গায়ে হাত দিয়ে, তবে পিহুর কোনো হেলদোল নেয়। আতিয়া বেগম জোর করে টেনে তুলল। পিহু পিটপিট করে চোখ খুলল, সব ঝাপসা দেখছে সে। আতিয়া বেগমকে দেখেও চোখ ছোট করে বুঝার চেষ্টা করল সে। আতিয়া বেগম পিহুকে দাঁড় করিয়ে ধরে নিয়ে গেলেন। তিনি ভেবেছেন না খাওয়ার কারণে এই অবস্থা। এদিকে পিহুকে রুমে নিয়ে আসতেই পিহু বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল। আতিয়া বেগম ডাকলেও পিহু সাড়া দিল না।
লাস্টে বিরক্ত হয়ে পিহুকে আর একবার ধাক্কা দিতেই পিহুর ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে বলে ওঠে, উহু ডোন্ট ডিস্টার্ব নাবিল্লা। আমি এখন আকাশে যাব। আমাকে জ্বালিয়ে না। পিহুর কথা শুনে আতিয়া বেগম থতমত খেয়ে গেল। খুব মনোযোগ দিয়ে ভাবল মেয়ের আবার কি হইছে, নাবিল্লা আবার কে? আতিয়া বেগমের ভাবনার মাঝেই সাদি ডেকে উঠে তাকে। তিনি এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে আসে। সাদি রুম থেকে বেরিয়ে আতিয়া বেগমের ফোন নিয়ে ফ্রিডম মোবাইল কোম্পানির সিম লাগিয়ে দিল। এটা খুব ভালো চলে। তারপর বললেন নিচে ড্রাইভার এসেছে। আব্বুর কাছে যাও আম্মু। আর আমি আসবো রাতে, এখন একটু রেস্ট নিব। আতিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন মেয়েটা এখনো কিছু খায়নি। খাবার রেডি করে রেখে যায়। সাদি গম্ভীর কণ্ঠে নিষেধ করে বলে আমি অর্ডার করেছি, চলে আসবে, টেনশন নিও না। এখন যাও। আতিয়া বেগম দরজা খুলে বেরিয়ে গেলেন হসপিটালের উদ্দেশ্য। সাদি দীর্ঘ শ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে গলায় ঝুলানো টাওয়েল দিয়ে চুল মুছতে থাকে, পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। সাদি বিছানার পাশে বসতেই দেখমতে পেল বেড সাইড টেবিলের ডয়ার খোলা। সাদি ভ্রু নাচাই। কিছু একটা অনুমান করে ডয়ার খুলে দেখে তার সন্দেহ ঠিক। অ্যালকোহল পান করেছে মেয়েটা। যদিও সাদির এসবে কাজ হয় না, বা সাদি সাধারণ এমন কিছুতে এডিক্টেড না, তবুও মেয়েটার উপর এটা ইফেক্ট পড়বে। সাদির ভাবনায় সাদি নিজেই বিরক্ত, কি উল্টা পাল্টা ভাবছে। সাদি ঘরের লাইট নিভিয়ে এসি লো করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকে। 2 রাত নির্ঘুম, বড় বড় 4টে অপারেশন করেছে। এখন একটু ঘুম প্রয়োজন বলে সাদি ঘুমিয়ে পড়ে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।